আমি কিবু স্যারের জন্যই একমাত্র ছেড়েছি, এটা এখনও বলছি। মোহনবাগান ম্যানেজমেন্টরাও জানে, ঠিক আছে। আমি ইস্টবেঙ্গলও খেলেছি, বাট মোহনবাগান কেন এত প্রিয়, কিছু কিছু মুহূর্তগুলো থেকে যায়। তো আমার মনে হয় যে সেই ডিসিশানটা যদি মোহনবাগানেই থেকে যেতাম, তাহলে আশা করি আমি এখনও মোহনবাগানেই থাকতাম, চ্যাম্পিয়ন হতাম আই লিগ। মোহনবাগান ছেড়ে যাওয়াটা আজীবনের একদম একদম ওইটা আমার ডিসিশানটা একটু ভুল ছিল, যে আমি ছেড়ে যাওয়াটা। আজকে ওই জন্য আজকে এই জায়গায় 2019-এর দলটাকে মিস করো এখন? অবশ্যই ওই দলটায় একদম আমার আলাদা ইমোশন, এটা বলে বোঝানো যাবে না। মানে ওই দিনটা মানে লাইফের মনে হয় একটা সোনালি মুহূর্ত ছিল, সেটা আমার সারা জীবনে আমি ভুলবো না কোনোদিনও। আর মেরিনার্সদের ভালোবাসা আমি কোনোদিনও ভুলবো না, আর সারা জীবন ওরা আমার মনে একটা আলাদা জায়গা থাকবে। ভাগ্য অবশ্যই খারাপ আমার ছিল, বিকজ কারণ যখন নকদাম্মা নরেম যখন মোহনবাগানে আসে তখন ওর এসিএল ছিল, সেটা মোহনবাগান কর্মকর্তারা জানতো না। আর আমি তো ফিট প্লেয়ার ছিলাম, তো যখন লাস্ট এনওসি একটা থাকে 31 আগে, তো সেই সময়টা তখন মোহনবাগান ম্যানেজমেন্ট বলে যে আমি ফিট প্লেয়ার দিয়েছি, তুমি আনফিট প্লেয়ার দিয়েছো, ডিল ক্যান্সেল। তো এইটার জন্য আমি একটা সিজন, মানে যেই সময় আমি পিক ফর্মে ছিলাম, ঠিক আছে, যে আমি নাবলে যে গোল করছি, এটা নিজের মধ্যে একটা ভরসা যে গোল করব, সেই জন্য আমি কেরালাতে জয়েন করি 3 বছরের কন্ট্রাক্টে। আর স্যার আমাকে খেলাতো, তো সেখানে দাঁড়িয়ে আমি 1.5 বছর খেলতে পারিনি, বিকজ অফ কেস চলছিল, মানে 2 ক্লাবের মধ্যে, প্লেয়ারদের মধ্যে না, 2 ক্লাবের মধ্যে। যেহেতু ও আনফিট প্লেয়ার দিয়েছি, আমি ফিট প্লেয়ার দিয়েছি, তো আমার মনে হয় যে কোনোখানে যে এই ব্যাপারটার জন্য আজকে আমি এই জায়গায় আছি। 2019-এর আই লিগের মোহনবাগানের দলটা মনে পড়ে। 2 বঙ্গ সন্তান নজর কেড়ে নিয়েছিলেন সেই স্টারডাম মোহনবাগান দলে। একজন তৎকালীন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শেখ সাহিল, আর আরেকজন পরিবর্তন হিসাবে নামলেই গোল করতেন, শুভ ঘোষ। হ্যাঁ, মোহনবাগান মেরিনার্স, আপনাদের প্রিয় শেখ সাহিল আর শুভ ঘোষ এখনও ফুটবলেই আছে। আইএসএল পরবর্তী সময়ে তৎকালীন এটিকে মোহনবাগান দলে হোক বা পরবর্তী সময়ে আই লিগের ক্লাব বা মোহামেডানের হয়ে তাদের খেলতে দেখা গিয়েছিল, কিন্তু সেভাবে ভারতীয় ফুটবলে তারা ছাপ ফেলতে পারেননি। কিন্তু সেই 2 বন্ধুকে আবারও আপনারা দেখতে পারবেন একসঙ্গে এবারের কলকাতা লিগে একই দলে। এরকম একটা কলকাতা লিগের প্রাক মরশুমে, কারণ 24 ঘন্টা পরই কলকাতা লিগ শুরু হবে এবং আজকে ছিল পুলিশ অ্যাথলেটিক ক্লাবের জার্সি উদ্বোধন। সেখানে এই 2 ফুটবলারকে পেয়ে গেছি। একদিকে রয়েছেন শেখ সাহিল, অন্যদিকে শুভ ঘোষ। মেরিনার্সরা যারা আপনারা দেখছেন, খুব চেনা মুখ, আপনাদেরকে নতুন করে পরিচয় দেওয়ার কিচ্ছু নেই। সেই 2 প্রাক্তন মোহনবাগানি আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে বলো, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? যেই চলছে, তোমায় কেমন আছো? অনেকদিন পর লাইমলাইটে। হ্যাঁ, ভালো লাগছে, তোমার সাথে দেখা হয় অনেকদিন। ভালো আছি, আমিও ভালো আছি। তুমি কেমন আছো? একদম চলছে, একদম। দুজনের বন্ধুত্বটা কি একই রয়ে গেছে এখনো? দেখো, বন্ধুত্বের কথা যদি বলো, বন্ধুত্ব সারা জীবন থেকে যাবে, ঠিক আছে। তো দল ওর থাকবে সাথে না, বন্ধুত্ব থেকে যাবে। দল এদিক ওদিক হবে, কিন্তু বন্ধুত্ব যে রিলেশনশিপ, সেটা সবসময় থাকবে। আশা করি যতদিন ফুটবল খেলবো, যবে ফুটবল ছেড়েও দেবো, বন্ধুত্বটা থেকে যাবে। তো ওর সাথে আমার খুবই ক্লোজ সম্পর্ক, এবং আমরা অনেক দিন ধরে একই সাথে বড় হয়েছি। যেমন বলে যে বেসিক থেকে বড় হয়, তো আমরা দুজন একসাথে বড় হয়েছি, একসাথে মোহনবাগান জুনিয়র থেকে আমরা উঠে এসেছি। তো সেখান থেকে বন্ডিংটা ওরা আমার চিরকাল ভালো ছিল, এবং এখনও আছে, সারা জীবন থাকবে। বন্ধুত্বটা কি শুধু ফুটবলের মধ্যে, নাকি পারিবারিক সম্পর্ক হয়ে গেছে এখন? এখন আমি ওর বাবাকে অনেক ছোটোবেলা থেকেই চিনতাম, কারণ যখন আমি ছোটোবেলা তরুণ সঙ্গে প্র্যাকটিস যেতাম, তো ওর বাবা তরুণ সঙ্গে এতে থাকতো, তো ও আমার বাবাকে চেনে। যখন আমার বাবা যখন মোহনবাগানে থাকতো, আমার বাবা আসতো, তখন ও আমার বাবাকে চেনে। হ্যাঁ, তো আমি ওর বাবাকেও চিনি। তো একদিন বলতে পারো পারিবারিক একটা আছে, চেনা জানা আছে, মানে এরকম একটা ব্যাপার। আবার 2 বন্ধু একসঙ্গে এক দলে, সেই অ্যাডজাস্টমেন্টটা কি আবার ফিরে আসবে? অবশ্যই অবশ্যই। আমরা যেরকমভাবে মোহনবাগানে খেলেছিলাম, চেষ্টা করব তার থেকেও বেটার কিছু ফুটবল উপভোগ করার দেওয়ার, এবং অ্যাজ এ টিম আমাদের টিমটা খুবই ভালো হয়েছে এই বছর। তো এবছর পুলিশ টিম যেরকম সবাই ভাবে পুলিশ টিম, এবছর দেখবে যে পুলিশ টিম কি করতে পারে, এবং আমরা সবাই মিলে শুধু ইন্ডিভিজুয়ালি নয়, এটা হোজে একটা টিম অনুযায়ী খেলবো, এবং শুধু প্লেয়ার না, সাপোর্টিং স্টাফ থেকে শুরু করে, কোচিং স্টাফ থেকে শুরু করে, এবং যারা আমাদের জল এগিয়ে দিচ্ছে তাদেরকে সবাইকে একসাথে নিয়ে আমরা যদি মনে করি কাজ করব, তো এবং
গিভ ইউর বেস্ট দেবো। তো আশা করি আমরা এবছর একটুখানি শুধু সুপার 6 ভাবছি না, আমরা ভাবছি যে চ্যাম্পিয়ন হতে হবে। তো সেই অনুযায়ী আমাদের টিমটা, আমরা যে কটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি, যেরকম ফাইজাল সাইল বললো যে আমরা যে কটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি, সেই প্র্যাকটিস ম্যাচে আমরা আমাদের গিভ ইউর বেস্ট দিয়েছি এবং ভালো ভালো টিমের সাথে খেলেছি, যেমন ধরো ভবানীপুর, শ্রীভূমি, ডায়মন্ড হারবার মতন টিমদের আমরা খেলেছি। তো তাদের এগেনস্টে আমরা খুবই ভালো করেছি। তো যে আমাদের কোচ খুব ভালো পেয়েছি, ইভেন অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে শুরু করে ইভেন হেড কোচ আমাদের সুমনদা যেভাবে আমাদের দুজনকে অফার করে যে আমি সাইল যে এরকম এই টিমে আছে, আমরা প্ল্যান করছি এবছর কিছু ভালো কিছু করার, এবং আমরা যদি টপ 3-তে শেষ করতে পারি 3rd ডিভিশন আমরা খেলবো। তো এরকম একটা প্ল্যান ওয়াইজ আছে। তো আমাদের যখন সুমনদা বলে যে ঠিক আছে, তখন আমি বললাম ঠিক আছে, অবশ্যই আমরা ভাববো। এবং আমরা দুজন ভেবে ডিসিশান নিয়ে যে ঠিক করি ঠিক আছে এবছর পুলিশ টিমে আমরা সাইন করি। এটা একসঙ্গে দুই বন্ধুর সিদ্ধান্ত? দুই বন্ধু, একদম। ও যখন বলে আমরা দুই বন্ধু একসাথে দুজনকে কথা বলি, এবং হাম নেই তোড়েঙ্গে। হ্যাঁ, ইয়েস, অবভিয়াসলি। তো তখন আমরা ঠিক করি যে চল একসাথে যাব, আবার চল একসাথে তুই বল দিবি আমি গোল করবো, সেই ব্যাপারটা আছে। তো সেই ব্যাপারটা আছে তো, এবং সেটা আমাদের করে দেখাতে হবে। তাইলে সেই 2019-এর দলটাকে মিস করো এখন? অবশ্যই ওই দলটা একদম আমার আলাদা ইমোশন, এটা বলে বোঝানো যাবে না। মানে ওই দিনটা মানে লাইফের মনে হয় একটা সোনালি মুহূর্ত ছিল, সেটা আমার সারা জীবনে আমি ভুলবো না কোনোদিনও। আর মেরিনার্সদের ভালোবাসা আমি কোনোদিনও ভুলবো না, আর সারা জীবন ওরা আমার মনে একটা আলাদা জায়গা থাকবে। এখন যখন দেখো এই মোহনবাগান টিমে এত বিদেশি ঝলক, এত ঝলকানি, কিন্তু বাঙালি প্লেয়ার সেভাবে দেখা যায় না, কিন্তু যুগের তালিকায় মোহনবাগান এই মুহূর্তে ভারতবর্ষের সেরা ফুটবল টিম, এই জায়গায় যদি নিজেকে দেখতে পারতে, সেই আক্ষেপটা কি থেকে গেল এখন? আগে বলতে এখন মিস করি বিকজ অফ, কারণ ওই জায়গা থেকে দেখে তারপর যখন বাইরের টিমে গেলাম, তারপর যে বাইরের টিমে এখানে ইস্টবেঙ্গল মোহামেডান খেলে যে রেসপেক্টটা, সেই রেসপেক্টটা আর বাইরের ক্লাবে সেই ভালোবাসাটা পাইনি। তো এখন তো খুবই মিস করি। তো এখনও কিছু হয়নি, এখন অনেক বছর পড়ে আছে, এখন সবে 25 হয়েছে, তো এখনও অনেক বছর বাকি আছে। নিজেকে সেভাবে তৈরি করতে হবে আবার, যে সেই লেভেলে যেন করা যায়। আর মিস তো করি, অবশ্যই মিস করবো না। এটা মানে ওই মুহূর্ত জীবনে কোনো ভুলতে পারবো না। ওই যুব ভারতী আর ওই ভরা কল্যাণী আমার এখনও মনে আছে। লাস্ট ম্যাচ সে এত সাপোর্টার হয়েছিল যে লাস্টে বাইরে মানে এত সাপোর্টার, মানে কিছু সাপোর্টার বাইরে পর্যন্ত দাঁড়িয়ে মানে স্কোর লাইন দেখছে। সেই টাইমটা আমরা যদি সেই ম্যাচটা যদি জিততাম আমরা চ্যাম্পিয়ন হতো। তো আমরা সেই ম্যাচটা জিতেছিলাম। তো ওই একটা মুহূর্ত লাইফের একটা মানে কীভাবে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, তখন এমন একটা মুহূর্ত ছিল। এখনও চোখ বুঝলে ভাবো। হ্যাঁ, মায়ের সাথে আমি এমনি যখনই মোহনবাগান ম্যাচ খেলে যেতে আমি খুবই খুশি হই, কেননা মোহনবাগান আমি মন থেকে ভালোবেসেছি। মোহনবাগানের একটা এই সাপোর্টারদের যে ভালোবাসা আমি সারা জীবনে ভুলবো না। তো এই জায়গাটা আমাকে তারা নিয়ে এসছে, তো সব সময় আমার কাছে তারা একটা মনে একটা আলাদা জায়গা আছে। সুব্রতদা, কী মনে হয় যে জায়গাটায় থাকা উচিত ছিল তোমার, সেই জায়গাটায় থাকা হলো না, খামতিটা কোথায় থেকে গেল? খামতিটা দেখো, একটা জিনিস, আমার যে পজিশান, বি অনেস্টলি আমার যে পজিশান, সেই পজিশানে ফরেনার, তো ভেরি কম্পিটিটিভ, বিদেশ থেকে কোটি কোটি টাকা। ইয়েস, তো সেখানে ফরেনারকে বসে অবভিয়াসলি চয়েস করবে কোচ ফরেনারকে। তো সেখানে দাঁড়িয়ে যদি আমার যেমন মোহনবাগানে কী বিষয়, আমাদের উপর ভরসা রেখেছে, আমার সাইলের উপর ভরসা রেখেছে যে বিদেশি পরে আমি আগে ইয়াং প্লেয়ারটাকে চান্স দিই। তো আমাকে চান্স দিয়েছে, সেই অপরচুনিটিটা দিয়েছে, তো সেটা আমি করে দেখিয়েছি, ঠিক আছে। তো সেরকম যদি চান্সটা পেতাম, আই থিঙ্ক আমার মনে হয় না যে যেই আক্ষেপটার কথা তুমি বলছো, যে সেই লেভেলটায় অ্যাচিভ ধরে রাখাটা, তো অ্যাচিভটা পাওয়া যায় অনেক কষ্ট করে, কিন্তু ধরে রাখতে পারে না। আমি একটা কারণেই ধরে রাখতে পারিনি, বিকজ অফ আমার পজিশানে, আমার যে পজিশানটা আমি চেঞ্জ করিনি, সে এখনও স্টিল নাও যাই হয়ে যাক, যে আমার যে পজিশান ট্রেনার থাকুক যাই থাকুক, আমি আমার পজিশানেই খেলবো, এবং আমাকে যদি চান্স দেয় তো আমি করে দেখাবো। তো কিবু স্যারকে অসংখ্য ধন্যবাদ, কিবু স্যার যে আমাদেরকে যেই অপরচুনিটিটা দিয়েছে, যে না আমরা করতে পারি,
সেই জিনিসটা আমরা করে দেখিয়েছি, শুধু পারি বলে না, আমরা করে দেখিয়েছি যে না, আমরা ফরেনার যেটা পারে না সেটা এমন এমন সময় হয়েছে বাঙালিরাও পারে। আর সত্যি কথা বলছি, ফরেনার বলো বা বাইরের স্টেটের প্লেয়ার বলো, বাঙালির উপরে কোয়ালিটি প্লেয়ার নেই। বাঙালির প্রচুর কোয়ালিটি, শুধু চান্স পায় না বলে তাই, দেখার অভাব। ঠিক আছে, যে আমরা ফরেনার প্লেয়ার নেব। তো আমার যা মনে হয় যে বাঙালি প্লেয়ার, বাঙালি হিসেবে সেটা করে দেখিয়েছিল, আমরা দেখিয়েছিলাম। কেন? কোচ বিশ্বাস রেখেছিল, বিশ্বাসটা বড় কথা। কোচ যদি একটা বিশ্বাস রাখে তো অবভিয়াসলি করে, যেমন দেখে অনেক সময় আমাদের যেই ম্যাচে আমি গোল করেছি, ফরেনাররা পাচ্ছিল না, স্যার আমাকে নামিয়েছে, আমি গোল করেছি। কোন ম্যাচটা হবে? পাঞ্জাব ম্যাচটা। আমাকে 87 মিনিটে সেই সিচুয়েশানটা আমার এখনও মনে আছে। স্যার আমাকে এরম বলছে যে তুমি পারবে, আমি জানি। 1 গোলে আমরা হারছিলাম ওই ম্যাচটা, হ্যাঁ 1 গোলে আমরা ম্যাচটা হারছিলাম সেই ম্যাচটা তখন, হ্যাঁ পাঞ্জাবের সাথে। তো ওই ম্যাচটা আমরা ড্র করলে চ্যাম্পিয়নশিপের জন্য অনেকটা এগিয়ে যাব, ঠিক আছে। তো সেই ম্যাচটা আমরা 1 গোলে হারছিলাম, যদি আমরা হারি ম্যাচটা থেকে ছিটকে যাব আমরা চ্যাম্পিয়নশিপ। তো হচ্ছে সেই ম্যাচটা আমরা 86 মিনিটে আমাকে চেঞ্জ করে এবং স্যার বলে যে আমি জানি 1-1 হবে এবং তুই গোল করবি। এটা আমার বিশ্বাস, এটা কিবু স্যারের বিশ্বাস ছিল যে আমি করব, ঠিক আছে। তো আমি নামলাম, ভগবান পাশে ছিল, আমি 1-1 করি, আমরা চ্যাম্পিয়ন। এবং ময়দানে একটা কথা হচ্ছে, সুপার সাব মানেই শুভ ঘোষ। কিউভিকোনাকে কতটা মিস করো এখন? অনেক মিস করি স্যারকে, অনেকই মিস করি। আই উইশ আবার যেন স্যারের আন্ডারে খেলতে পারি। সো সবসময় স্যারের সাথে কথা হয়, কিন্তু সব স্যারের সাথে এখনও কথা হয়, মায়ের সাথে দেখা হয়। যখন স্যার তো মায়ের সাথে কলকাতাতেই থাকে, স্যার তো কলকাতায়, তো স্যারের সাথে তো আমি স্যারের সাথে দেখাও হয়, অসুবিধা নেই। স্যারের সাথে কথা আমার, আর খুব মিস করি স্যারকে। একটা দুজনের কাছে একটা প্রশ্ন আছে, কমন প্রশ্ন। 2019 সাল এবং তোমরা দুজনেই খেলেছো সেই মোহনবাগান দল, এবং তারপর মোহনবাগানের নতুন ইনভেস্টর এলো, কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এলেন। তোমার কি মনে হয় যে মোহনবাগানের নতুন ইনভেস্টর আসার পর ওই যে টার্নিং পয়েন্টটা? দেখো, এইটা একটা ছোটো একটা টুইস্ট আছে, কারণ আমার আর সাহিলকে দুজনের মধ্যে কাউকেই মোহনবাগান ছাড়েনি যে তোমরা চলে যাও, ঠিক আছে। এটা সবথেকে বড় কথা। ওই সময়টা আমাদের কোচ কিবু স্যার, উনিকে তো আমি খুব মানি, ঠিক আছে, ওনাকে ভগবানের তুলে মানি, যে আমাদের চান্স দিয়েছে যে আমরা করতে পারি, সেই জিনিসটা যে বিশ্বাস রেখেছে। ইভেন্ট এখন আমরা যখন ম্যাচ খেলি, আমাকে ইভেন্ট এখনও বলে যে তোমার সেই কোয়ালিটিটা তোমার মধ্যে এখনও আছে, যে তুমি নামলে গোল করবে। তো এই যে ভরসাটা, এতদিন বাদেও যে ভরসাটা, তো কিবু স্যার তখন কেরালা ব্লাস্টার্সে যায়। তো আমার মনে হয় যে সেই ডিসিশানটা আমার ঠিক ছিল, যদি আমি ওটা ক্লিক করতাম তাহলে ঠিক ছিল। ওই সময়টা আমি মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে বলি যে আমাকে রিলিজ দিতে হবে, আমার এজেন্টের সাথে কথা বলি, কারণ আমি স্যারের কাছে যাব, কিবু স্যারের কাছে, ম্যাচ টাইম ওখানে বেশি পাবো। তো ওই জন্য আমি ডিসিশানটা নিতে, ওরা ছাড়তে একদমই রাজি হচ্ছিল না। তো তারপরে কনভারসেশনের মধ্যে ওরা রাজি হয়েছিল সোয়াব ডিলে, নকদাম্মা নরেমকে মোহনবাগানে আসবে আর আমি কেরালা যাব, এই সত্ত্বে ওরা রাজি হয়েছিল। তো সেই সত্ত্বে রাজি যখন হয়েছিল, তখন একটা টুইস্ট হয়েছিল, এটা একটা বলে না, মানুষের ভাগ্য মানুষকে অনেক দিকে নিয়ে যায়। তো ভাগ্য অবশ্যই খারাপ আমার ছিল, কারণ যখন নকদাম্মা নরেম যখন মোহনবাগানে আসে, তখন ওর ACL ছিল, সেটা মোহনবাগান কর্মকর্তারা জানতো না। আর আমি তো ফিট প্লেয়ার ছিলাম। তো যখন লাস্ট NOC একটা থাকে 31 আগে, তো সেই সময়টা তখন মোহনবাগান ম্যানেজমেন্ট বলে যে আমি ফিট প্লেয়ার দিয়েছি, তুমি আনফিট প্লেয়ার দিয়েছো, ডিল ক্যান্সেল। তো এইটার জন্য আমি একটা সিজন, মানে যেই সময় আমি পিক ফর্মে ছিলাম, ঠিক আছে, যে আমি নামলে যে গোল করছি, এটা নিজের মধ্যে একটা ভরসা যে গোল করব, সেই জন্য আমি কেরালাতে জয়েন করি 3 বছরের কন্ট্রাক্টে, আর স্যার আমাকে খেলাতো। তো সেখানে দাঁড়িয়ে আমি 1.5 বছর খেলতে পারিনি, বিকজ অফ কেস চলছিল, মানে 2 ক্লাবের মধ্যে, প্লেয়ারদের বলতে না, 2 ক্লাবের মধ্যে, যেহেতু ও আনফিট প্লেয়ার দিয়েছে, আমি ফিট প্লেয়ার দিয়েছি। তো আমার মনে হয় যে কোনোখানে যে এই ব্যাপারটার জন্য আজকে আমি এই জায়গায় আছি। তবে কিছু না, আমি গিভ আপ করিনি, আমি আরও হার্ডওয়ার্ক করব। হয়তো আমার কিছু ফল্ট ছিল, সেই জন্য ওই সময়টা আমার ওরকম লাগ গেছে, বাট কোনো ব্যাপার না, যেটা হয়ে গেছে তো আর ভেবে লাভ নেই। আমি একদম আমি কিবু স্যারের জন্য ছেড়েছি। আমার কোচ কতটা প্রিয় হলে, হ্যাঁ একদম আমি কিবু স্যারের জন্যই একমাত্র ছেড়েছি, এটা এখনও বলছি, মোহনবাগান ম্যানেজমেন্টরাও জানে, ঠিক আছে। ভিনয় স্যার তখন ছিল, তখন ভিনয় স্যারকেও আমি বলেছিলাম স্যার আমি ওখানে গেলে খেলতে পারবো, তো উনিও আমাকে খুব হেল্প করে, যতটা সাপোর্ট করা দরকার ততটা সাপোর্ট করে। এই জন্য মোহনবাগান এত প্রিয়। আমি ইস্টবেঙ্গলও খেলেছি, বাট মোহনবাগান কেন এত প্রিয়, কিছু মুহূর্তগুলো থেকে যায়। তো আমার
আমার মনে হয় যে সেই ডিসিশানটা যদি মোহনবাগানেই থেকে যেতাম, তাহলে আশা করি আমি এখনও মোহনবাগানেই থাকতাম, চ্যাম্পিয়ন হতাম আই লিগ। মোহনবাগান ছেড়ে যাওয়াটা আজীবনের একদম একদম ওইটা আমার ডিসিশানটা একটু ভুল ছিল যে আমি ছেড়ে যাওয়াটা, আজকে ওই জন্য আজকে এই জায়গায়। তো কোনো ব্যাপার নয়, আরও হার্ডওয়ার্ক করবো, নিজে সেই জায়গাটায় নিয়ে যাব, এটাই। বাট আমার মনে হয় যে নরেমের ইনজুরিটা এটাই লাগবে, কারণ আমি যদি ওই সিজনটা যদি আমি 1.5 বছর বসে না থাকতাম একটা বিগ ফর্মে থেকে, তো আমার মনে হয় যে আমি সেই লেভেলেই থাকতাম, এটা আমার বিশ্বাস। আমার ক্ষেত্রে হ্যাঁ, আমাকে ওই সময় আমাকে অনেক দাদারাও বলেছিল, আর অনেক কিছু সাপোর্টাররাও আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছিলো দাদা ভাইয়ের মতো। তারাও বলেছিল দেখ তুই এখন, তাদের সাথে ডিসকাস করেছিলাম কি আমি গেম টাইম পাচ্ছি না বলে। আমার অলরেডি আরেক বছরের কন্ট্রাক্ট ছিল, তো ওরা আরও কন্ট্রাক্ট দিচ্ছিলো, বাট আমি সেই সময় কন্ট্রাক্ট ব্রেক করি গেম টাইমের জন্য। তো দেখো সামটাইম তুমি এটা লাইফে একটা পার্ট অফ অংশ, কি তোমার সব সময় একই যাবে না, আপ অ্যান্ড ডাউন তো চলবেই। তো সেই আপ অ্যান্ড ডাউন থেকে শিখতে হবে, সেই আপ অ্যান্ড ডাউন থেকে শিখে মুভ অন করতে হবে অ্যান্ড হার্ডওয়ার্ক করতে হবে। তো হার্ডওয়ার্ক ইজ দ্য মেন থিং, ওইটা করেই তোমাকে সব কিছু করতে হবে। অনেক বছর পর কলকাতা লিগে এসেছি, খুব ভালো লাগছে, আর এটাই বলবো। মানে ওই নতুন ইনভেস্টার আসা, ওই পরিবর্তনটা কি তোমাদের কোনো একটা টার্নিং পয়েন্ট হয়ে দেখেছিল? এটা নিয়ে দেখো, ইনভেস্টার আসবে, ওটা তো ঠিক আছে, টার্নিং পয়েন্ট কী দেখো, আমরা যদি পারফরমেন্স আর যদি আরও করতাম, জানি না আমাদের হয়তো কিছু ফল্ট ছিল হয়তো, সেই জন্য হয়তো আমরা সেই টিমে এরকম হয়তো খেলতে পারছিলাম না, সামথিং কিছু হচ্ছিলো, তো সেই জন্য হয়তো আমরা খেলতে পারছিলাম না। তো এখনও কাউকে দোষ দেওয়ার নেই, কাউকে কিছু ব্লেম করার নেই, কাউকে ইনভেস্টার কি ওটা জানি না, ওরা এখন এতগুলো ট্রফি পাচ্ছে তারা। হ্যাঁ, আগের ম্যানেজমেন্টের একটা প্রতি আমাদের খুবই ভালোবাসা ছিল। তো দেবাশিস দা আর সিঞ্জয় দা, পাপ্পা দা, এই তিনজন আমার খুবই ভালোবাসতো। তো আমি এদের ভালোবাসা কোনোদিনও ভুলবো না আজীবন। আর হ্যাঁ, একটা ইনভেস্ট এবারে কাউকে ব্লেম করে আমি সেটা করতে চাই না, হয়তো নিজেদের পারফরমেন্স হয়তো সেরকম ছিল না, হয়তো আমাদের কিছু ভুল ছিল, সেই জন্য হয়তো আজকে আমরা এই জায়গায়। তো সেই জায়গা থেকে হার্ডওয়ার্ক করে হয়তো বেরোতে হবে আমাদের। আবার এখনও কিছুই হয়নি, এখন সবে 25 হয়েছে, তো এখনও টাইম আছে, তো গিভ আপ করে লাভ নেই। এখন গেম টাইমের জন্য কলকাতা আবার সবাই জানবে করবে, তো সেই জন্য ওটা কোনো ব্যাপার না। তো এই বছরটা যেটাই বললে যে তুমি মোহনবাগানে আক্ষেপটা থাকবে, বাট একটা জিনিসই যে সেই জায়গায় আবার নিজেকে নিয়ে যেতে পারবে, হার্ডওয়ার্ক। আর এই বছরটা আমি খুব নিজের প্রতি নিজেকে খুব খেটেছি এবং আরও খাটবো। এই সিজনটা যেটা কলকাতা লিগে আগে আসা পর্যন্ত এই সিজনটা আমি খুব খেটেছি, নিজেকে মোটিভেট করে ডিসিশান নিয়েছি যে পুলিশ টিমে সাইন করবো এবছর আমি নিজে আমি ইন্ডিভিজুয়ালি টিমকে সাপোর্ট করব প্রত্যেক ম্যাচে গোল করার। এবং এই বছর আমি কিছু স্পেশাল কিছু করতে চাই, যেটা সারা জীবন যেমন 19-20 যেমন সবাই মনে রেখেছে, তেমনি এবছর পুলিশের হয়ে এমন কিছু করে যেতে চাই যাতে পুলিশ টিম না, গোটা বাংলা যাতে মনে রাখে যে না, শুভ ঘোষ আবার ক্যাপ্টেন। হ্যাঁ, যে শুভ ঘোষ ইজ ব্যাক। তো এটার একটাই যে এবছর আমি নিজেকে খুব খেটেছি, তো এবছর আমার একটাই কলকাতা লিগে মোটিভ আছে এবং আরও হার্ডওয়ার্ক করব, যে এবছর আমাকে টপ স্কোরার হতে হবে। এবং আমি সেটা চেষ্টা করবো 100% না 200% যে কলকাতা লিগের টপ স্কোরার হয়ে অ্যাজ এ টপ স্কোরার আমি টিমকে অ্যাজ এ টপ স্কোরার হব, অ্যাজ এ টিম টপ অফ দ্য টেবিল থাকবে এবং চ্যাম্পিয়ন। তো এটা টার্গেট, নিজেরাও আবার বড় দলে ফিরে যাবে। একদম বড় দলে। আমি যদি এই সিজনে টপ স্কোরার হই, আমি বড় দলে আবার যাবই, এটা নিজের প্রতি বিশ্বাস। এবং তার জন্য যা করতে হয়, হার্ডওয়ার্ক করতে হয়, যার একটাই হার্ডওয়ার্ক। এটা আমি শিখেছি, মানে এটা বলে না যে ধাক্কা খেলে তুমি অনেক কিছু শিখবে, তো যেটা শিখেছি। তো হার্ডওয়ার্ক ইজ মেন থিং, যেটা সাহিল বললো যে আরও হার্ডওয়ার্ক করবো এবং নিজেকে এই সিজনটা আমি এরকমভাবে তৈরি করেছি, ইভেন্ট এখনও করছি। তো এই সিজনে আমি এমন কিছু করতে চাই যে দলের হয়ে এবং নিজের হয়ে, যে এই সিজনে আমি টপ স্কোরার হব এবং টিমকে ভালো জায়গায় ফিনিশ করবে। একেবারে তাই। দুই বন্ধুর গল্প শোনালাম, বন্ধু চল বলটা দে, সেরকমই প্রায় গল্প। মোহনবাগানকে তারা এখনও ভুলতে পারেনি, জানেন প্রিয় মেরিনার্স যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের শুভ ঘোষ, শেখ সাহিল এখনও মেরিনার্সই আছে, তারা বদলায়নি। আচ্ছা, দুজনের কাছে আমি ছোট্ট একটা গেম বলা চলে, এক কথায় উত্তর দিতে হবে, একটাই প্রশ্ন করব। প্রথমে সাহিলদের কাছে আসছি, নিজের কোন খারাপ জিনিসটা একদম মুছে দিতে বললে মুছে দেবে জীবন থেকে? খারাপ জিনিসটা, ব্যাড থিং মানে যেগুলো ফুটবল ক্ষেত্রে হোক, লাইফে বলতে গেলে কী বলতো, যেগুলো বাজে ডিসিশানগুলো ছিল,
সেই ডিসিশানগুলো আর ইন ফিউচারে যাতে না কোনো দিনও ওই ডিসিশানগুলো জানেন এটাই না হয়। আমার কথা তুমি যদি বলো তাহলে আমি মুছে দিতে চাই যে ফাঁকি মারা, হার্ডওয়ার্ক করা, এটাই যে হার্ডওয়ার্ক করতে হবে, এটাই শিক্ষা। এটাই মুছে দিয়েছে যে কিছু কিছু সময় হয়তো ফাঁকি মেরেছি, তো সেইটা ফেলে দিয়ে হার্ডওয়ার্ক করে আবার সেই জায়গায় অ্যাচিভমেন্ট করতে চাই। যারা নতুন প্রজন্ম এই ভিডিওটা দেখুন, হার্ডওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস। থ্যাংক ইউ শুভদা, থ্যাংক ইউ সাহিলদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Extra time.